স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি সোনিয়া আফরিন ইশিতার। সাবেক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুরকে কেন্দ্র করে বৈষম্য বিরোধী ছাত্রদের উপর হামলার ঘটনায় পুরো গাজীপুরে থমথমে অবস্থা বিরাজ করছে। এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে শুরু হয়েছে অপারেশন ডেভিল হান্ট। এখন পর্যন্ত আটক করা হয়েছে ৮১ জনকে। আতঙ্কে জনশূন্য ধীরাশ্রম এলাকা। শেখ হাসিনা সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেলের বাড়িতে ভাঙচুরের ঘটনায় আওয়ামী লীগের সন্ত্রাসীদের হামলার শিকার হন বৈষম্য বিরোধী ছাত্ররা। ঘটনার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে শহর ও জেলার গুরুত্বপূর্ণ রাস্তায় কঠোর নিরাপত্তার সাথে শনিবার রাত থেকে শুরু হয় অপারেশন ডেভিল হান্ট। এই দুর্বৃত্তকারীদেরকে অবশ্যই নিয়ন্ত্রণ আনতে হবে। এই নিয়ন্ত্রণ আনার জন্য আমাদের এই দুর্বৃত্তকারীদেরকে অবশ্যই গ্রেপ্তারের আওতা নিয়ে আসতে হবে এবং জনগণের শান্তির জন্য যা যা করার আমরা অপারেশন ডেভিল হান্টের মাধ্যমে তাদেরকে সমুচিত জবাব আমরা দিতে চাই। ছাত্র জনতার ওপর সন্ত্রাসী আক্রমণ প্রতিরোধ আর রাতে যৌথ বাহিনীর অভিযান ঘিরে থমথমে পরিস্থিতি এখন গাজীপুর জুড়ে। ধীরাশ্রমের বেশিরভাগ বাড়িতেই ঝুলছে তালা। দেশের যে পরিস্থিতি চলতেছে এতে মনে করেন আমরা সবাই বিভ্রান্ত। আমরা গরিব মানুষ, রাস্তাঘাটে চলতে গেলে অনেক ভয় লাগে, কোন সময় কোন দুর্ঘটনা ঘটে যায় বলার বাহিরে। আমরা দীর্ঘত দেখি নাই, শুনছি এমন এমন ঘটনা। এদিকে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় এখনো সন্তুষ্ট নন বৈষম্য বিরোধী ছাত্ররা। এদেরকে খুব দ্রুত গ্রেপ্তার করা হোক, কিন্তু আসলে প্রশাসনের থেকে আমরা যত দ্রুত আশা করছি কেন জানি প্রশাসন সেটা পেরে উঠছে না এখনো পর্যন্ত। তবে আমরা এটা চাই খুব দ্রুত ওদেরকে গ্রেপ্তার করা হোক এবং শুধু গ্রেপ্তারের মধ্যে সীমাবদ্ধ করে না রাখে ওদেরকে শাস্তির ব্যবস্থা করা হোক। এদিকে ছাত্রদের ওপর হামলার প্রতিবাদে গাজীপুরের চন্দ্রায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। ডিবিসি নিউজ ডেস্ক। ডেভিল যতদিন পর্যন্ত শেষ না হবে ততদিন ডেভিল হান্ট অপারেশন চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে রাজধানীর ফার্ম গেটে খামার বাড়িতে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। ডেভিল মানে কি? শয়তানের তো টার্গেট এটাই। যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে, এই ক্ষেত্রে যারা আইন অমান্য করে, দুষ্কৃতিকারী এবং সন্ত্রাসী, তারা এইটার টার্গেট। গাজীপুরে যারা এই ঘটনা ঘটাইছে তাদের অনেকই আমাদের আইনের আওতায় নিয়ে আসা হয়েছে, অনেকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে এবং যাদের আইনের আওতায় আনা হয় নাই তাদেরও খুব তাড়াতাড়ি আইনের আওতায় নিয়ে আসা হবে এবং তাদের যেন সর্বোচ্চ শাস্তি হয় এই ব্যবস্থা করা হবে। প্রশাসনে আওয়ামী দোসরদের রেখে অপারেশন ডেভিল হান্ট করে শুধু টোকাই ধরে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাবে না। এছাড়া মুখে মুখে ভারত বিরোধী হলেও উপদেষ্টাদের অনেকে দেশটির সঙ্গে যোগাযোগ রাখছে এমন মন্তব্য করে সংস্কারের অজুহাতে নির্বাচন প্রমিত করলে কেউ পালানোর সুযোগ পাবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতারা। সম্প্রতি গাজীপুরে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের ওপর আওয়ামী সমর্থকদের হামলার জেরে অপারেশন ডেভিল হান্ট নামে বিশেষ অভিযান শুরু করে অন্তর্বর্তী সরকার। রবিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের এক কর্মসূচিতে বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক অভিযোগ করেন, প্রশাসনের ভেতরে আওয়ামী দোসরদের রেখে বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণ সম্ভব নয়। ডেভিল হান্ট তৈরি করে টোকাই ধরলে জনগণ আপনাদেরকে ক্ষমা করবেন। ডেভিল হান্ট দিয়ে আপনি জাহাঙ্গীর গাজীপুরের কেন গ্রেপ্তার হলো না? কয়েকজন টোকাইকে গ্রেপ্তার করলে আওয়ামী লীগের এই ষড়যন্ত্র কশ্চিন কালো বন্ধ হবে না। প্রেস ক্লাবে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি নিয়ে এক প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করে ১২ দলীয় জোটের নেতারা। সেখানে বিএনপির আরেক নেতা গয়েশ্বরচন্দ্র রায় অভিযোগ করেন, মুখে ভারত বিরোধিতা করলেও উপদেষ্টাদের অনেকে তাদের সাথে যোগাযোগ রাখছেন। এই সরকারকে আড়াল থেকে উস্কানি দিচ্ছে নানাভাবে। তারা বলতে চায় যে প্রতিবেশী দেশ আমাদের উপর সোয়া হয়েছে। ওনারা যে অনেক আগে প্রতিবেশী দেশের ট্যাবলেট খাওয়া শুরু করছে। সংস্কারের নামে ভোটার তালিকায় বয়স কমানোর প্রস্তাবকে ইউনূস সরকারের অন্য কোনো উদ্দেশ্য বলেও সন্দেহ তার। জনগণের উপর ভর্তুকিটা না চাপে তারা অন্য কোনো পন্থা অবলম্বন করবে না। আপনি যদি অফিস আদালতে যান তাহলে ঘুষ দুর্নীতি আর এই ট্রান্সফার বাণিজ্য করছে, এখনো কোটি টাকায় এসপিডিসি এই সরকার যে সংস্কার করবে, কি সংস্কার করবে? প্রেস ক্লাবে আরেকটি অনুষ্ঠানে নাগরিকতা সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ভালো নির্বাচন দিতে হলে পুলিশকে সবার আগে ঠিক করতে হবে। যারা আন্তরিকভাবে রাজনীতি করছেন, আমি আপনি যেই হোক, সবার লক্ষ্য হতে হবে এই দেশটা আমরা বদলাতে চাই।
এবং তার জন্য একটা ভালো নির্বাচন লাগবে। আর ভালো নির্বাচনে সবার আগে ঠিক করে দেবে পুলিশকে। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। নির্বাচন কমিশনের ওপর রাজনৈতিক নিয়ন্ত্রণকে ১ নম্বর সমস্যা হিসেবে দেখছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তিনি বলছেন, এটা বন্ধ করা না গেলে আগের মতোই নির্বাচন হবে। বর্তমান কমিশন কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে দাঁড়াতে চায় না বলেও জানান সিইসি। রোববার আগারগাঁয়ে নির্বাচন ভবনে সাংবাদিক হোসাইন জাকির বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড 2025 অনুষ্ঠানে যোগ দেন প্রধান নির্বাচন কমিশনার এএম নাসির উদ্দিন। এই আয়োজন করে ইসিবিটের সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি আরপিডি। অনুষ্ঠানে সিইসি বলেন, অতীতের নির্বাচন কমিশনগুলো নানা বিতর্কে অভিযুক্ত। এর প্রধান কারণ রাজনৈতিক প্রভাব ও নিয়ন্ত্রণ। রাজনীতির কাছে ইলেকশন কমিশনকে সঁপে দেওয়া, এইটাই হচ্ছে সবচেয়ে বড় কারণ। সুতরাং এইটা যদি বন্ধ করা না যায়, সে পুরানো জিনিস রিপিট হবে। রাজনৈতিক নিয়ন্ত্রণ অন দ্য ইলেকশন কমিশন, এইটা আমার কাছে খুব বড় কারণ মনে হয়েছে অতীতে। এটার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। তিনি বলেন, রাজনীতিবিদদের প্রভাব থেকে যদি ইসিকে রক্ষা করা না যায়, তবে আবার সেই পুরনো বিতর্কের সৃষ্টি হবে। আশ্বস্ত করেন, বর্তমান নির্বাচন কমিশন কোনো রাজনৈতিক দলের পক্ষে কাজ করবে না। আমরা কোনো রাজনীতিতে ঢুকতে চাই না, এটা আমি আগেও বলেছি। আমরা কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে দাঁড়াতে চাই না, আমরা নিরপেক্ষ থাকতে চাই। আপনারা আমাদেরকে সাহায্য করবেন। ইসির একার পক্ষে নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করা সম্ভব নয় বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার। নুপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদার সহ ২৫ জনের কারো নামে কোনো লকার পাওয়া যায়নি বলে জানিয়েছে দুদক পরিচালক সাইমুজ্জামান। বিকেলে বাংলাদেশ ব্যাংকের সামনে ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি একথা জানান। সাইমুজ্জামান বলেন, বাংলাদেশ ব্যাংকের যেসব কর্মকর্তার বিরুদ্ধে দুদকে অভিযোগ রয়েছে, তাদের মধ্যে থেকে সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদার সহ ২৫ জনের একটি তালিকা নিয়ে আসে দুদক সদস্যরা। তবে এসব কর্মকর্তার কারো লকার খুঁজে পাওয়া যায়নি। বাংলাদেশ ব্যাংকের আরও ২৭২ জন কর্মকর্তার লকার আছে, সেখান থেকে যাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যাবে পর্যায়ক্রমে তাদের লকার পরীক্ষা করা হবে। এর আগে গত ২৬শে জানুয়ারি দুদক কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের লকারে তল্লাশি করে প্রায় ৫ কোটি টাকার সম্পদের সন্ধান পাওয়া যায়। আমরা অভিযোগ সংশ্লিষ্ট প্রায় ২৫ জন ব্যক্তির নাম পদবি নিয়ে এখানে এসেছিলাম এবং সেই নাম পদবিগুলো আমাদের রেজিস্টারে যে রক্ষিত যারা সেফ ডিপোজিট রেখেছেন তাদের নামের সাথে যাচাই করে কোনো নাম এখানে যারা অভিযোগ সংশ্লিষ্ট তারা এখানে সেফ ডিপোজিট না রাখায় আমরা শূন্য ইনভেন্টরি তালিকা প্রস্তুত করি। টিউলিপ সিদ্দিক সহ অন্য কারোর মাধ্যমে বিদেশে টাকা পাচার হয়ে থাকলে তা দেশে ফিরিয়ে আনতে উদ্যোগ নেবে দুর্নীতি দমন কমিশন। এ বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছে যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন। রবিবার বিকেলে দুদক কার্যালয়ে ব্রিফিংয়ে এ কথা জানান দুদকের মহাপরিচালক আখতার হোসেন। বলেন, টিউলিপ সিদ্দিকের বিষয়ে তদন্ত চলছে। এছাড়া ২৪৮ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান শেখ আব্দুল হাই বাচ্চু ও তার পরিবারের বিরুদ্ধে ৪টি মামলা করেছে দুদক। দুটি বিদেশি ব্যাংকের মাধ্যমে আব্দুল হাই বাচ্চু ও তার স্ত্রী সন্তানেরা নামে বেনামে সম্পদ অর্জন সহ অর্থ পাচার করেছেন বলেও ব্রিফিংয়ে জানানো হয়। পাচারকৃত অর্থ পুনরুদ্ধারের জন্য আমাদের টিম কাজ করছেন এবং আমাদের কাছে ইউরোপীয় ইউনিয়ন এবং ইউকে সহ বিভিন্ন দেশের ল এনফোর্সিং এজেন্সি তারা আমাদেরকে সহায়তার আশ্বাস দিয়েছে। ইতিপূর্বে তাদের সাথে আমাদের একাধিক মিটিং হয়েছে। পাচারকৃত অর্থ পুনরুদ্ধারের ক্ষেত্রে আমাদেরকে সহযোগিতা করবেন মর্মে আমাদেরকে আশ্বাস দিয়েছেন। ভারতীয় কোম্পানিকে অবৈধভাবে প্রাথমিকের ২ কোটি পাঠ্যবই ছাপানোর অভিযোগের সত্যতা যাচাইয়ে জাতীয় পাঠ্য শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবিতে অভিযান চালিয়েছে দুদক। রবিবার সংস্থাটির একটি দল এই সংক্রান্ত অভিযোগ খতিয়ে দেখে। দুদকে আসা অভিযোগে বলা হয়, আওয়ামী লীগ সরকারের আমলে দক্ষিণ কোরিয়ান কোম্পানিকে অন্যায়ভাবে বঞ্চিত করে প্রাথমিকের ২ কোটি কপি পাঠ্য বই ছাপার কাজ দেয়া হয় ভারতীয় কোম্পানিকে। ২০১৭ শিক্ষাবর্ষের ওইসব পাঠ্য বই ছাপার জন্য দক্ষিণ কোরিয়ান কোম্পানি
টিপিএস টেন্ডারে অংশ নিয়ে মোট 17টি সর্বনিম্ন দরদাতা হয়, কিন্তু প্রায় 50 কোটি টাকার ছাপা কাজ তাদেরকে না দিয়ে আওয়ামী লীগ সরকার উচ্চ মহলের ইশারায় সে কাজ চলে যায় ভারতের হাতে। 7 কার্যদিবসের মধ্যে 4 দফা দাবি বাস্তবায়ন না করায় 5 ঘন্টা শাহবাগ অবরোধ করে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ম্যাথস শিক্ষার্থীরা। সকাল 11টা থেকে 4টা পর্যন্ত অবরোধের পর বিকেল 4:30টার দিকে মিছিল নিয়ে সচিবালয়ের দিকে রওনা হয়। সকালে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে শিক্ষার্থীরা এসে শাহবাগে জড়ো হয়। পরে জাদুঘরের সামনের রাস্তা অবরোধ করে তাদের দাবির পক্ষে স্লোগান দিতে থাকে। শিক্ষার্থীরা দাবি করেন অনতিবিলম্বে 10ম গ্রেডে শূন্য পদে নিয়োগ, কর্মসংস্থান ও সরকারি বা বেসরকারি পর্যায়ে নতুন পদ সৃষ্টি, কোর্স কারিকুলাম সংশোধন সহ 4 দফা দাবিতে আন্দোলন করছেন তারা। স্বাস্থ্য উপদেষ্টার পক্ষ থেকে সমাধানের আশ্বাস দেওয়ার পরও তারা অবরোধ কর্মসূচি অব্যাহত রাখেন। পরে সচিবালয়ের দিকে চলে যান তারা। আমরা ডিএমএফ থেকে কিছু করতে পারছি না। মেডিকেল অ্যাসিস্ট্যান্ট বলে যে আছে কোনো একটা কোর্স, এটা অনেকে জানেই না। কেন আমরা 4 বছর মনে করেন যে পড়াশোনা করার পরে কোনো চাকরি পাই না, কোনো নিয়োগ নাই, তো আমরা 10ম গ্রেডে শূন্য পদে চাকরি চাই, শিক্ষা কারিকুলামে চেঞ্জ চাই। 7 দিনে তারা আমাদের দাবিগুলো বাস্তবায়ন করার কথা ছিল, কিন্তু আমরা তার টাকার কোনো কিছু প্রকাশ করে নাই এবং এই দাবিগুলো প্রেক্ষিতে আমাদের কিছু জানানো হয় না এখন পর্যন্ত। এ মাসের মধ্যে জুলাই আগস্ট গণহত্যার বেশ কিছু আলোচিত মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে জানিয়েছে প্রসিকিউশন টিম। কয়েকটি মামলার শুনানিতে ট্রাইব্যুনালকে এই তথ্য জানান প্রসিকিউটর গাজী MH তামিম। পরে গণমাধ্যমকে তিনি জানান, জুলাই আগস্টের 18টি মামলার 115 আসামির মধ্যে গ্রেপ্তার করা হয়েছে 35 জনকে। তাদের মধ্যে 45 জন পুলিশ, 9 জন সেনা সদস্য, আর বাকিরা রাজনীতিবিদ ও সুশীল সমাজের প্রতিনিধি। এছাড়া রবিবার 2 পুলিশ ও 5 নাগরিক বিরুদ্ধে জুলাই আগস্টের গণহত্যা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এখানে নিয়ন্ত্রণ কেউ প্রতিষ্ঠার বাইরে করতে চায় না, কেউ নিয়ন্ত্রণ ছাড়তে চায় না, স্বাধীনভাবে কাজ করতে দিতে চায় না। যদি স্বাধীনভাবে কাজ করতে পারতেন অ্যাটর্নি জেনারেলের ইন্ডিপেন্ডেন্ট সার্ভিস এবং ইন্ডিপেন্ডেন্ট তদন্ত কমিশন, তাহলে দেখতেন ক্রিয়েটিভিটি এবং ইনোভেটিভ আইডিয়া তদন্তের ক্ষেত্রে আসতো। আসছে মুদ্রানীতিতে ঋণের সুদহার না বাড়ানোর ইঙ্গিত মিলেছে। নতুন গভর্নরের মুদ্রানীতিতে প্রাধান্য পাচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। এছাড়া টাকার বিপরীতে বৈদেশিক মুদ্রার বিনিময় হার স্থিতিশীল রাখা ও রিজার্ভ বৃদ্ধিকেও দেয়া হচ্ছে গুরুত্ব। বিশ্লেষকরা মনে করেন, সুদহারে আর হাত দেয়া উচিত হবে না কেন্দ্রীয় ব্যাংকের। বাজারে অর্থের প্রবাহ নিয়ন্ত্রণের মাধ্যমে মূল্যস্ফীতি বা জিনিসপত্রের দামের লাগাম টানার অন্যতম পদ্ধতি মুদ্রানীতি। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর মূল্যস্ফীতি নাগালে আনতে নতুন গভর্নর দফায় দফায় নীতি সুদহার বাড়িয়েছেন, আর এতে বাড়ছে ঋণের সুদহার, কমছে বেসরকারি খাতের ঋণ, যে কারণে কমছে বিনিয়োগও। এ অবস্থায় চলতি অর্থবছরের দ্বিতীয় মুদ্রানীতিতে সুদহার না বাড়ানোর ইঙ্গিত মিলেছে। গভর্নর আহসান এস মনসুরের প্রথম মুদ্রানীতিতে গুরুত্ব পাচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রিজার্ভ বৃদ্ধি এবং টাকার বিপরীতে বৈদেশিক মুদ্রার বিনিময় হার স্থিতিশীল রাখা। বৈদেশিক মুদ্রার রিজার্ভটাকে সমুন্নত রাখা, টাকার ডিভ্যালুয়েশন অবমূল্যায়ন রোধ করে দেখি টাকার স্ট্রেংথটা যেটা আমরা ঠিক রাখতে পারি, এবং অবশ্যই কেন্দ্রীয় ব্যাংকের প্রধান যে কাজ ইনফ্লেশন নিয়ন্ত্রণ করা। এই কয়েকটি বিষয়কে সমন্বয় করেই মুদ্রানীতি ঘোষণা করা। বিশ্লেষকরাও বলছেন, এ মুহূর্তে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া দরকার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে। সুদহারে কোনো পরিবর্তন আনার পক্ষেও নন তারা। খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি কিছুটা বেড়েছে এবং সেই ভিত্তিতে হয়তো তারা ভাবতেও পারে যে না, এখন তো আরও একটু বাড়ানো দরকার। পরের দিকে মূল্যস্ফীতির প্রবণতা যদি আরও পরিষ্কার হয়, তখন এই ধরনের সিদ্ধান্ত আর ফার্দার বাড়ানোর সিদ্ধান্ত হয়তো বেশি গ্রহণযোগ্যতা পাবে। তবে তারা বলছেন, কেবল মুদ্রানীতি দিয়েই জিনিসপত্রের দামের লাগাম টানা সম্ভব নয়। মুদ্রানীতির বাইরে আর্থিক নীতি, ফিসক্যাল পলিসি যেটা, সেখানেও কিন্তু একই রকম হতে হবে, যে সেখানেও খরচ যদি বাড়তে থাকে তাহলে কিন্তু মুদ্রানীতি, সংকুচনমূলক মুদ্রানীতি কাজ করবে না। যৌথ জয়েন্ট উদ্যোগ ছাড়া কিন্তু আমাদের যে মূল্যস্ফীতির লাগাম বেড়েই চলেছে, এটা করা সম্ভব না। রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা। প্রতি বছর মেলায় সাহিত্যের বিভিন্ন শাখার নতুন নতুন বই এলেও নারী লেখকদের বই সংখ্যায় কম।
সংশ্লিষ্টরা বলছেন, সমতা ও অর্থনৈতিক স্বাধীনতা সব ক্ষেত্রে প্রতিষ্ঠিত না হওয়ায় লেখার ক্ষেত্রেও নারীর বই কম পাওয়া যায়। পাঠকদের অনেকেই বলছেন, মেলায় তুলনামূলক কম পাওয়া যায় নারী লেখকদের বই। অনেকেই বলছেন, লেখার বিষয়বস্তু ও সাবলীলতা গুরুত্বপূর্ণ হওয়া উচিত। শনিবার ছুটির দিন হওয়ায় মেলায় বেশ ভিড় ছিল পাঠকদের। সেই সাথে লেখক প্রকাশকরাও ব্যস্ত সময় পার করেছেন। প্রিয় লেখকের তালিকায় কারা রয়েছেন? পাঠকদের এমন প্রশ্নে বেশিরভাগই পাঠকদের তালিকায় নেই নারী লেখক। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন বা এরকম সুফিয়া কামাল, সেলিনা হোসেন, এরকম ঘুরে ফিরে নির্দিষ্ট 4-5 জন বা 7-8 জন 10 জন ছাড়া আমরা হয়তো কারো নাম পাই না এখন পর্যন্ত। আমাদের নারী লেখক আলাদা করে সিগনিফাই করতে হচ্ছে, কারণ আসলে নারী লেখকদের সংখ্যা এখনো কম। কুমিল্লা থেকে সকালবেলা রওনা দিতে আসছি। আনিসুল হকের বই, জহিরুল ইসলামের, হুমায়ুন আহমেদের, অনেক লেখকেরই বই দেখছি। নারীরা অনেক কিছু করার পরে লিখতে হয়, তো এটা সবাই পেরে ওঠে না। তারা চেষ্টা করছেন একটি পর্যায়ে আসা, তাদেরকে যেন চেনে। তবে লেখক ও সংশ্লিষ্টরা এক্ষেত্রে নানান যুক্তি দিচ্ছেন। তবে লেখার মান সবচেয়ে গুরুত্বপূর্ণ হওয়া উচিত বলে মনে করেন অনেক লেখক। নারীদের প্রতি তো আমাদের প্রত্যাশাটা একজন প্রকাশক হিসেবে বড় প্রত্যাশা করি, কারণ যেহেতু সম অধিকার, সেক্ষেত্রে তাদের লেখনীতে, এই লেখালেখির জগতে নারীদেরকেও বিচরণ তাদের সমানভাবে আসা উচিত। লেখার কন্টেন্ট অ্যান্ড ফর্ম দুটাই খুবই গুরুত্বপূর্ণ সাহিত্যের জন্য। ভাষা, শৈলী, শুদ্ধ ব্যবহার ভাষার, বাক্যের শুদ্ধ বিন্যাস, আমরা লেখাকে দিয়ে লেখাকে বিচার করব। ভালো মানের লেখাই লেখককে অমর করতে পারে বলেও মনে করেন লেখক, পাঠক ও প্রকাশকরা। রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। মুখোমুখি অবস্থানে ধানমন্ডি আইডিয়াল কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা। চলছে ধাওয়া পাল্টা ধাওয়া। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হব সহকর্মী হাসিব পান্থের সাথে। হাসিব, কেন এই ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা এবং শিক্ষার্থীরা কি বলছেন, কি দেখছেন, আপনি বিস্তারিত জানাবেন। ধন্যবাদ ঈশিতা। আমি এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর সিটি কলেজের ঠিক সাথেই, যেখানে আজ বিকাল 4টার পরবর্তী সময়ে কিন্তু একটি সিটি কলেজ এবং আইডিয়াল কলেজের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া হয় এবং এর পরবর্তীতে এখানে যে সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল তারা কিন্তু পরিবেশটি শান্ত অবস্থায় নিয়ে আসে। এখন পর্যন্ত আসলে সুস্পষ্ট কোনো কারণ যারা যায়নি, তবে যারা এখানে শিক্ষার্থীরা ছিলেন তারা কিন্তু জানিয়েছিলেন এমনটি যে আসলে মেয়েলিগ একটি বিষয় নিয়ে, মেয়ে ঘটিত বা প্রেম ঘটিত কোনো বিষয় নিয়ে তাদের মধ্যে সংঘর্ষ হতে পারে। আবার অনেকে বলছেন যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেও সেই সংঘর্ষ হতে পারে। তবে কিছুক্ষণ আগেও কিন্তু আইডিয়াল কলেজের শিক্ষার্থী যারা ছিলেন তারা সিটি কলেজের সামনে এসেছিলেন এবং পরবর্তীতে তারা সড়কটি ছেড়ে এক একজনের মতো বিভিন্ন জায়গায় চলে গিয়েছে এবং পরবর্তীতে এখানে বেশ সড়কেও একটি অবরোধ জ্যাম লেগেছিল, যার কারণে কিন্তু এখন সড়কের যানজট যেটি ছিল সেটিও কিন্তু সরে গিয়েছে। এবং সর্বশেষ আমরা দেখানোর চেষ্টা করছিলাম আসলে সিটি কলেজের সামনে থেকে এলোমেলোভাবে বিক্ষিপ্তভাবে কিছু শিক্ষার্থী এখানে জড়ো হয়ে থাকলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং উভয়ের মধ্যেই কিন্তু আসলে থেকে সংঘর্ষ লাগলো। পরবর্তীতে কিন্তু আবারও সেই সংঘর্ষ থেমে যাচ্ছে এবং যান চলাচল স্বাভাবিক হচ্ছে। সর্বশেষ জানাচ্ছিলাম সিটি কলেজের সামনে থেকে। হাসিব, আপনাকে ধন্যবাদ। খেলার প্রসঙ্গ, বরিশালের বেলস পার্কে বিপিএল এর ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়নদের দেয়া হলো গণসংবর্ধনা। বিকেলে পুরো চ্যাম্পিয়ন দল ট্রফি হাতে আসে মঞ্চে। হোম টিমকে স্বাগত জানাতে উপস্থিত ছিল কয়েক হাজার স্থানীয় সমর্থকরা। ফরচুন বরিশালকে স্বাগত জানাতে নগরীর বেলস পার্কে সকাল থেকেই জড়ো হতে থাকেন সমর্থকরা। বিমান যোগে অনুষ্ঠানে যোগ দেন তামিম, রিয়াদ, মুশফিকরা। ট্রফি হাতে মঞ্চে উপস্থিত হলে দর্শকদের ভালোবাসায় সিক্ত হন টানা দ্বিতীয়বার শিরোপা জয়ীরা। তবে অনুষ্ঠান শেষ হতে না হতেই শুরু হয় বিশৃঙ্খল পরিস্থিতি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে ঘটে ধাওয়া পাল্টা ধাওয়ার মতো ঘটনা। পরে পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এই মুহূর্তে বরিশালে আছেন সহকর্মী শাহান পাপন, আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। পাপন, অনুষ্ঠান শেষে এখন কি অবস্থা বেলস পার্কে? ভক্তদের উন্মাদনা কেমন ছিল আর বিশৃঙ্খল পরিস্থিতি এখন কতটা সামাল দেয়া গেছে?
ধন্যবাদ ঈশিতা। আসলে বিশৃঙ্খল পরিস্থিতি অনেক আগেই শেষ হয়ে গেছে। এখন যেটা হচ্ছে, আমরা যেটা দেখতে পাচ্ছি যে আসলে এই বেলস পার্কে মেলা হচ্ছে, সেই মেলায় আগত দর্শকরা আসলে আনাগোনা করছেন এবং যেটা হয়েছিল বিকেল 5টা নাগাদ ক্রিকেটাররা আসলে মঞ্চে আসেন, কিন্তু মঞ্চে উঠতে গিয়েই সমস্যাটার সৃষ্টি হয়। 1030 দর্শক আসলে বেলস পার্কে জড়ো হয়েছিল, পুরো বরিশাল জ্যাম প্যাক হয়ে গিয়েছিল স্টেডিয়াম, বেলস পার্কের এই স্টেডিয়াম, এবং সেখান থেকে আসলে ভিড়ের চাপটা সামলানো সম্ভব হয়ে ওঠেনি। পূর্ব পরিকল্পনা মাফিক যে কাজটা করা উচিত ছিল, সেই পরিকল্পনায় কিছুটা ঘাটতি থাকার কারণেই বোধহয় এই অসুবিধাটা সৃষ্টি হয়েছিল। সংবর্ধনা অনুষ্ঠানটি যেন শেষ হয়েও হলো না, এরকম একটা পরিস্থিতি। তবে বরিশালবাসী কিন্তু প্রত্যাশা করেছিলেন যে সুন্দর একটা সংবর্ধনা অনুষ্ঠানের, এবং তাদেরকে যারা দুইবার ট্রফি এনে দিয়েছে তাদেরকে দেখার এবং তাদের মুখ থেকে কথা শোনার, সেইটা আসলে সম্ভব হয়ে ওঠেনি অত্যাধিক ভিড়ের চাপে। যেটা বলছিলেন বরিশালবাসী অনেকেই যেটা বলছিলেন সেটা হচ্ছে যে এই জায়গাটাতে এই অনুষ্ঠানটা না করে যদি স্টেডিয়ামে করা হতো, তাহলে কিন্তু আরও সুশৃঙ্খলভাবে এবং আরও সুন্দরভাবে অনুষ্ঠানটা হতে পারত, এবং তারা তাদের হিরোদের অর্থাৎ ফরচুন বরিশাল পরপর 2বার শিরোপা এনে দিয়েছে এবং বরিশালবাসীকে গর্বিত করেছে। সুতরাং তাদের প্রত্যাশা ছিল যে তারা সেই হিরোদের কথা শুনবেন, তাদের কাছ থেকে আগামীর আসলে কি পরিকল্পনা আছে ফরচুন বরিশালে সেটা নিয়ে আসলে তারা কথা শুনবেন, এবং বরিশালকে আরও কিভাবে সমৃদ্ধ করা যায়, কিভাবে বাংলাদেশের মধ্যে বরিশালকে আরও একটা ট্রফি এনে দেওয়া যায়, সেরকম একটা শুনতে চেয়েছিলেন নিশ্চিতভাবেই বরিশালবাসী, কিন্তু শেষ পর্যন্ত সেটা হয়ে ওঠেনি। তারা যেটা প্রত্যাশা করছেন আগামীতে নিশ্চয়ই এই ধরনের পরিকল্পনা মাফিক কাজ করলে যেটা আসলে সম্ভব হয়ে ওঠে না, সেই পরিকল্পনা থেকে বের হয়ে বেটার কিছু করার চেষ্টা করবে ফরচুন বরিশাল। ঈশিতা। পাপন, আপনাকে ধন্যবাদ। বিদ্রোহ করা 18 ফুটবলার ছাড়াই কমপক্ষে 35 নারী ফুটবলারের সাথে চুক্তির সিদ্ধান্ত চূড়ান্ত করতে যাচ্ছে বাফুফে। তবে বিদ্রোহীদের জন্য চুক্তির আওতায় আসতে খোলা থাকছে বাফুফের দরজা। কোচ পিটার বাটলারের সাথে সাফজয়ী নারী দলের অধিকাংশ ফুটবলারের দ্বন্দ্বের জেরে গেল 30 জানুয়ারি সংবাদ সম্মেলন করেন 18 ফুটবলার, যেখানে তারা সাফ জানিয়ে দেন পিটার বাটলারের অধীনে কোনো রকম অনুশীলন করবেন না তারা। বিপরীতে কোচ পিটারও দেন এমন ঘোষণা। বিষয়টি নিয়ে বাফুফের 7 সদস্যদের বিশেষ কমিটি তদন্ত শেষে সভাপতি বরাবর রিপোর্ট জমা দেওয়ার পর বৃহস্পতিবার বিদ্রোহী 18 ফুটবলারের সাথে বৈঠক করে তাদের ট্রেনিংয়ে ফিরতে অনুরোধ জানালেও তা রাখেনি সাবিনারা। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।